প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি এস.এম. রাশেদুল ইসলাম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ডিজিএফআই, সাবেক সিইসির জবানবন্দি। ইতিহাস গড়ে এশিয়ান কাপে মেয়েরা, শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। দৈনিক যুগান্তর, পিআর পদ্ধতি নিয়ে জটিল সমীকরণ রাজনীতিতে, শেখ হাসিনার প্রথম সাজা। দৈনিক সমকাল, মেয়েদের পায়ে লুটালো ইতিহাস, এবার তোপের মুখে এনবিআর বিব্রত মধ্যস্থতাকারীরা, শেখ হাসিনাকে সাজা দিল ট্রাইব্যুনাল। কালের কণ্ঠ, শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড, জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়, তারেক রহমান। দৈনিক ইত্তেফাক, ইতিহাস গড়ে এশিয়ান কাপে নারী ফুটবল দল, বাধ্যতামূলক অবসরে এনবিআরের 3 সদস্য 1 কমিশনার। অপতথ্য ছড়ানোর সঙ্গে বাইরের ও স্থানীয় কিছু লোক জড়িত, প্রধান উপদেষ্টা বলেছেন। বাংলাদেশ প্রতিদিন, হাসিনার 6 মাস কারাদণ্ড, নুরুলের মুখে রাতের ভোটের ভয়ঙ্কর কাহিনী। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, তারেক রহমান বলেছেন। মানব জমিন, ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য, হাসিনার বিরুদ্ধে প্রথম রায়। জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান, অপতথ্য মোকাবিলা। খবরের কাগজ, নজরদারিতে এনবিআরের অর্ধশত কর্মকর্তা কর্মচারী, উইমেন্স এশিয়ান কাপ বাছাই, ইতিহাস গড়ে এশিয়া কাপে বাংলাদেশ। আমার দেশ, হাসিনার প্রথম সাজা, ঢাকায় জাতিসংঘ মনোনীত দূতকে নিয়ে অস্বস্তি। আমাদের সময়, দেশের রপ্তানিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে, স্থলবন্দর নিয়ে পণ্য আমদানি নিষিদ্ধ ভারতের। আদালত অবমাননায় শেখ হাসিনার 6 মাসের দণ্ড। সময়ের আলো, বিএনপি মার্কা পেতে 1 আসনে কমপক্ষে 5 নেতা। পটিয়ায় 8 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ওসির অপসারণ দাবি। দৈনিক ইনকিলাব, ঝুলন্ত সংলাপে সফলতার সন্ধান, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে, তারেক রহমান। দৈনিক জনকণ্ঠ, আলোচনার কেন্দ্রে এখন সংখ্যানুপাতিক নির্বাচন, বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া খবরই আমাদের প্রধান সমস্যা, ইউনেস্কো প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা। দৈনিক করতোয়া, শেখ হাসিনার প্রথম সাজা, গণতন্ত্রকে শক্তিশালী করতে ছাড় দিয়েছি বিএনপি। রূপালী বাংলাদেশ, পিআর নিয়ে দলগুলোয় মতানৈক্য, ভোটের হার অনুযায়ী আসন নির্ধারণ। আলোকিত বাংলাদেশ, সমাধান নয় সংঘাতের পদধ্বনি, ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা। কালবেলা, বাড়ছে মেয়াদ ব্যয়ের বিলাস, চালু হলো না 16 অ্যাপস। ক্ষমতাচ্যুত হওয়ার পর ট্রাইব্যুনালে প্রথম কারাদণ্ড শেখ হাসিনার, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আপনি শিরোনাম শুনলেন না, রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু একটা আনন্দ সংবাদ নিয়ে কথা বলতে চাই। যে বিষয়গুলো হয় কি, প্রত্যেকটা দিন এই নেতিবাচক নানা ধরনের খবর পড়তে পড়তে অনেকটা হাঁপিয়ে গেছি আমরা। আনন্দ সংবাদ হলো, ইতিহাস গড়ে এশিয়ান কাপে মেয়েরা। আমাদের মেয়েরা মায়ানমারকে হারিয়ে দিয়ে এশিয়ান কাপে খেলার সুযোগ পেল। তো এই যে অর্জনটা কিভাবে দেখছেন? এই অর্জনটা আমাদেরকে নিশ্চয়ই আনন্দিত করেছে, এবং গতকাল যখন আমরা জানতে পারলাম এই খবরটি, এবং যারা খেলা দেখেছেন আমাদের আনন্দিত করেছে। মানে এর প্রথমবারের মতো আমাদের নারী ফুটবল দল তারা এশিয়ান কাপে প্রথমবারের মতো ওই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। এটা নারী ফুটবল দলের টিমের প্রত্যেকটি সদস্যকে মানে আমরা অভিনন্দন জানাই। এবং আমরা এই যে প্রথমবারের মতো যে এশিয়ান কাপে খেলার সুযোগ পেলাম, আগামীতে যেন মানে পরবর্তী যে খেলাগুলো হবে মানে এশিয়ান কাপের মূল পর্বে, সেখানে যেন ভালো করে, এই জন্য আমরা শুভকামনা। এই যে সম্ভাবনার দরজাটা খুলে গেল, এই সম্ভাবনার দরজাটা কিছু খুলে যাওয়া, এটাকে যেন আমরা কাজে লাগানোর চেষ্টা করি। এবং আমি এতটুকু বলবো, আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেট, যেহেতু আমরা অনেক ভালো জায়গায় গেছি, ক্রিকেটকে নিয়ে আমাদের ক্রিকেটের যে আনুষঙ্গিক ইনফ্রাস্ট্রাকচার সহ ক্রিকেটের সামগ্রিক লজিস্টিক সাপোর্ট সরকারের জায়গা থেকে যতটুকু করা হয়, আমার মনে হয়
নারী ফুটবল টিম বা ফুটবলের না, ফুটবল তো বটেই, নারীদের ব্যাপারটা তো আরো কঠিন। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় আমাদের এক ধরনের আশা জাগাচ্ছে, এবং আমাদের সরকার, বিশেষ করে আমার কর্তৃপক্ষ যারা, তাদেরকে বলবো যে এই জায়গায় আরো আপনারা নজর দিন, এখানেও একটা সম্ভাবনা রয়েছে। মানে কি বলবো, সতীন শয়তান না যেন বাবা হয় আর কি। এই যে আপনি ক্রিকেটের কথা বললেন যে ক্রিকেট এগিয়ে গেছে, এটা সত্য, ক্রিকেট এগিয়ে গেছে, কিন্তু শ্রীলঙ্কায় ক্রিকেটের যে পরিস্থিতি দেখছি, এবং শিরোনামটা হয়েছে যে তাসকিন তার চায়ের কাপে চা শেষ করতে না করতেই 5টি উইকেট চলে গেল, এরকম শিরোনাম হয়েছে। তাহলে আপনার খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু শ্রীলঙ্কায় যেভাবে আমাদের দলের বর্তমান অবস্থাটা দেখতে পাচ্ছি, এভাবে ক্রিকেট কোথায় নিয়ে যাবে? না, এটা আমার কাছে মনে হয় এই সাম্প্রতিক সময়ে আমরা ক্রিকেটের এই যে খেলা আমরা দেখছি, আপনি যেমনটি বলছিলেন, আমাকে হতাশ হচ্ছি আর কি। কিন্তু আগে কিন্তু আমরা বেশ, আপনি জানেন যে ভালোই আমাদের খেলার অবস্থা ভালোই ছিল। আমার মনে হয় এই যে তাড়াহুড়া করা, এই টেন্ডেন্সিটা অলওয়েজ ক্রিকেটারদের মধ্যে আমরা দেখি। এই জায়গাগুলোতে আমার মনে হয় মনস্তাত্ত্বিক দরকার। যাই হোক, আমরা এর চেয়ে বেশি আলোচনা তো এই অনুষ্ঠানে করা সম্ভব না, ছোট্ট অনুষ্ঠানে। কিন্তু আমাদের ওই যে একটা কথা বলে না, বারবারই আমি অনুষ্ঠানে বলি, ক্রিকেট আসলে বাংলাদেশ আসে, এবং সেই সাথে ফুটবল, বিশেষ করে ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবল, দুইটা সবকিছু খেলাতে কেন বিমতা সুলভ আচরণ যেন না হয়। একটা খুব একে অনেক কিছু দৌড়ালাম, একে অনেক কিছু করলাম, আর একটার প্রতি কোনো নজরই নাই। এই যে মেয়েদেরটা বিশেষ করে, এদের প্রতি নজরই নাই, অথচ তারাই কিন্তু বিস্ময়কর সাফল্য দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার প্রথম সাজা 6 মাসের কারাদণ্ড। হ্যাঁ, এটা প্রথম সাজা। দেখেন যে শেখ হাসিনার কিন্তু এটা মানে জুলাই আগস্ট সময় যেটি বলা, মানে যে তখন যে 1400 মানুষ মারা গেছে, এটা জাতিসংঘ যে রিপোর্ট, বা অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করেছে, বলছে যে জুলাই আগস্টের সময়, ওই আন্দোলনের সময় শেখ হাসিনার যে অপরাধ বা ওই সরকারের, সেই অপরাধের একেবারে কিন্তু ওইভাবে কিন্তু সাজাটা এসছে যে শেখ হাসিনা যে তার নামে যে মামলা হয়েছে 267টি মামলা, ওই মামলার উনি কিন্তু ওনার যেটা টেলিফোন কনভারসেশন আপনি দেখেছেন, যে সেখানে উনি হুমকি দিয়েছেন যে 267টা মামলা হওয়া মানে আমি 267 জনকে হত্যা করার একটা লাইসেন্স পেয়ে গেলাম। তো আদালত যেটি আপনি দেখেছেন যে সেটি বলা হচ্ছে যে এটা যে মামলা হয়েছিল, সে মামলার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে তার এই টেলিফোন কনভারসেশন, বা এটাকে হুমকি হিসাবে দেখছে। এবং তার এই আদালত অবমাননার জন্যই কিন্তু এই গতকাল এই সাজাটি হয়েছে। তবে আমি বলবো যে শেখ হাসিনা তো গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে, যেমন সত্য, তেমনিভাবে বলবো যে এই মানে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল যেটি, সেখানে জন্য সকল প্রসিডিওর আমি বলবো যে আন্তর্জাতিক স্বচ্ছতার সাথে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়। আমরা এই আদালতের রায় নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, এবং সেটা একজন অপরাধী যত বড়ই অপরাধী হোক, তার কিন্তু আপনার প্রপার জাজমেন্ট পাওয়ার যে অধিকার, সেই অধিকারটুকু রাখতে হবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা এখন নানা ধরনের আলোচনা হচ্ছে। পিআর পদ্ধতি, মানে সংখ্যানুপাতিক যে ব্যাপারটা নির্বাচনের কথা বলা হচ্ছে, তো এইখানে ব্যাপারটা এরকম হচ্ছে যে জনগণের স্বার্থ বিরোধী বিষয়ে কোনো ছাড় নয়, তারেক রহমান বলেছেন, এবং পিআর পদ্ধতি নিয়েও তিনি কথা বলেছেন। তাহলে কার্যত যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে ইসলামিক দলগুলো, জামায়াত, এনসিপি একদিকে, বিএনপি একদিকে দাঁড়িয়ে গেল। তাহলে এই যে দাঁড়িয়ে যাওয়া, ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে, তারপরে কি মনে হয় সবকিছু মিলিয়ে? ভাই, আমার কাছে মনে হয়েছে যে এই পিআর পদ্ধতির কারণে এক ধরনের আমরা জটিলতা তৈরি হচ্ছে মনে হচ্ছে। যেমন আপনি যদি দেখেন যে বিএনপির সঙ্গে আরো কিছু রাজনৈতিক দল আছে যারা যে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদের মানে সংসদ সদস্যদের যে নির্বাচিত করার যে বিষয়টি, তারা এটা কি অপোজ করছে, এবং আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি রাখতে চায় তারা। আবার যদি দেখেন যে জামাত, এনসিপি সহ ইসলামী দলগুলো, তারা কিন্তু আবার হচ্ছে পিআর পদ্ধতির পক্ষে,
অবস্থান নিয়েছে কার্যত আমরা দেখছি। এবং বিশেষ করে ইসলামী আন্দোলনের যে সমাবেশটা গত কয়েকদিন হ্যাঁ আগে সেখানে হলো, কিন্তু সেখান থেকে যে জোরালো ভাবে বলা হলো, তারপরে আলোচনাটা আরো বেশি হচ্ছে। এবং আপনার মজার ব্যাপার, আপনি যে ইসলামিক আন্দোলন ওই শাসনতন্ত্র আন্দোলনের যে মিটিংটার কথা বলছেন, সেখানে কিন্তু যারা পিয়ার পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে ওখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা কিন্তু ওই মিটিংয়ে খুব জোরালো বক্তব্য দিয়েছে এটার পক্ষে। আমার মনে হয় যে আমরা যেমন একটা জুলাই বিপ্লবের একটা আকাঙ্ক্ষা তো ছিল যে একটা সংস্কার হবে, মৌলিক সংস্কার অ্যাটলিস্ট। তো আমার এই যা আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে কিন্তু একটা প্রস্তাব করা হয়েছে। ওনারা বলছেন যে উচ্চকক্ষ যেটি হবে সেটিতে হচ্ছে মানে পিয়ার পদ্ধতিতে হোক, আর নিম্নকক্ষ যেটি সেখানে আগের পদ্ধতিতে ইলেকশন হতে পারে। তা আমি ব্যক্তিগতভাবে দেশের এখন আমি কি বলতে পারি, দেশের নাগরিক হিসাবে আমরা বলবো যে একটা মৌলিক সংস্কার যেমন চাই, পাশাপাশি আমরা চাই যে দেশটা একটু যেন জুলাই বিপ্লব, আমি আগে যেটি বলছিলাম, মানে ব্যাপারটা কেউ কেউ সেই আলোচনাটাও তোলার চেষ্টা করছেন। যেমন এই আলোচনাটা উঠছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবার জন্য আমাদের দেশ প্রস্তুত কিনা, বা আমাদের জনগণ ভোটাররা প্রস্তুত কিনা, বা সেই বিষয়ে তারা খুব বেশি জানে কিনা। তারেক রহমান নিজেও বলেছেন যে এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে যারা এটার পক্ষে অবস্থান নিয়েছে তারা যেন এটা নিয়ে, এবং এর জন্য তো একটা সংসদও দরকার। সংসদ এটা নতুন এই পদ্ধতিটাকে নেবে কি নেবে না, সেটার জন্য তো জাতীয় সংসদ দরকার। না, ডেফিনেটলি জাতীয় সংসদ দরকার, কিন্তু দেখেন কিছু সংস্কার কিন্তু আপনি যদি বলেন যে এই সরকার কোনো সংস্কারের নেতৃত্ব, মানে আমি বলবো যে এখন কোনো সংস্কার হবে না, বিষয়টা তেমন নয়। তবে আমি বলবো যে সব রাজনৈতিক দল যেন একটা ভালো জায়গায় একটা ঐক্যমত আসতে পারে। মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবার যে সিদ্ধান্ত এই সরকার নিতে পারে না, সরকার নিতে পারে বলতে আমি বলছি যে দেখেন, মানে সংস্কারের তো রাইট তো সরকারকে আমরা বলবো যে দেওয়া হয়েছে। এই সরকার যে একেবারে মানে সংস্কার করতে পারবে না এমন না, কিছু সংস্কার তো হচ্ছেই। তা আমি পেয়ার পদ্ধতির পক্ষে আমি বলছি না, আমি বলছি যে একটা যেন একটা গঠনমূলক একটা জায়গায় আমরা যেতে পারি এবং রাজনৈতিক দলগুলো যেন সেই রকম একটা উদার হয়ে একটা জায়গায় যেন সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে। উদারতার কথা বললেন, শেষ পর্যন্ত কি দাঁড়াবে যে আপনি আপনার জায়গায় যদি অনড় থাকেন, আমি আমার জায়গায় যদি অনড় থাকি, তাহলে তাল গাছটা কার হবে, সেই অবস্থাটা কি দাঁড়াবে? না, সেটা তো এই জন্য বললাম যে একটা জটিল সমীকরণ তৈরি হচ্ছে। তবে আমরা, আপনি একটি কথা দেখছেন কিনা, কেউ কেউ বলার চেষ্টা করছে যে পিয়ার পদ্ধতি সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করা এরকম কোনো বিষয় আছে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এমন বিষয় থাকার কথা না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যেহেতু আপনি জানেন যে 2 দিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওনাকে ফোন করেছিলেন। হ্যাঁ, উনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু বলেছেন যে আমরা আগামী বছরের শুরুর দিকে নির্বাচন আয়োজন করতে চাই, ফেব্রুয়ারি বা জুন। হ্যাঁ, এবং আমরা সেই প্রস্তুতিটাও শুরু করেছি। তা আমি ওনার প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই যে পিয়ার যে আলোচনা যাওয়া গুজব হচ্ছে এগুলো আসলে গুজবই থাকবে এবং আমরা নির্বাচনের দিকে যাব। ওই যে বলেন না, মানুষ বাসে আশায়, দেশ বাসে ভালোবাসায়, তো সেই জায়গাতেই আমরা থাকতে চাই। এই যে সাবেক সিট জবানবন্দিতে কথা এলো, তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই, ডিজিএফআই। সুন্দর কথা এবং একটা ভালো কথা। তাহলে মূলত যে প্রসঙ্গটা এসছে যে সেই সময় কেন আপনি বললেন না? মানে এটা কি পাওয়ারের জন্য, পাওয়ার মানে কি এনজয় করার জন্য? এটা তো ডেফিনেটলি সেই সময় কেন বললেন না, বা আপনি যখন নির্বাচনটি যখন দেখলেন যে অন্যায় হচ্ছে, হ্যাঁ অন্যায় হচ্ছে, ইভেন আপনার নির্বাচনটি যখন হয়ে গেছে তারপরেও আপনি কেন পদত্যাগ করলেন না, বা এটা বললেন না যে এটা নির্বাচনটা এভাবে হয়নি। এবং আমরা দেশের মানুষ তো দেখেছে তখন নির্বাচন কেমন হয়েছে। এবং আমি আগেও একটি টেলিভিশন চ্যানেলে বলছিলাম যে আমার 2-3 জন আত্মীয় যারা হচ্ছে নির্বাচনের সময় ডিউটি করেছিলেন, একজন ব্যাংকার, একজন শিক্ষক, এবং তারা আমাকে বলেছে যে কিভাবে ছাদের উপরে সিল মারা হয়েছে, তাদেরকে এক ধরনের অবরুদ্ধ, রাতের ভোট। হ্যাঁ, এইগুলো তো হয়েছে, এটা তার অস্বীকার করার ইয়ে নেই। তবে হ্যাঁ, উনি যেটি বলেছেন এটা কিন্তু একেবারে পারফেক্টলি বলেছেন যে ওই সময় ডিজিএফআই, এনএসআই বা হচ্ছে পুলিশ বাহিনী, হ্যাঁ, তাদের এক ধরনের নিয়ন্ত্রণেই ভোটটি হয়েছে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন সেটাই, যে আপনি যখন ভোটটিটা হয়েছে তখন আপনি কেন পদত্যাগ করলেন না, বা হচ্ছে আপনি কেন এটার বিরুদ্ধে একটা অবস্থান নিলেন না, সেটা তো হয়নি। এই জন্য তো উনি বলবো যে একরকম দেখেন উনি মবের শিকার হয়েছে, কিন্তু আমি বলছি যে মবের যে শিকার হলেন এইটা যেমন নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক, আমাদের দেশে কাঙ্ক্ষিত না। আর আমি বলবো যে এই যে মানুষের ভিতরে যে এক ধরনের ক্ষোভ তৈরি করা, আমি বলবো যে একজন সিএস উনি সংবিধান, উনি যে শপথ নেন দেশের মানুষের এই যে ভোটের একটা অধিকারকে উনি হচ্ছে সেটাকে রক্ষা করবেন, সেই শপথটি আসলে পুরোপুরি ভঙ্গ করা হয়েছে। তো তাই সাবেক সিইসির এই
বক্তব্যের রেস ধরে এখন যারা দায়িত্বে আছেন জি তারা তো নিশ্চয়ই বোধহয় একটা লেসন নিতে পারেন নাকি? ডেফিনেটলি লেসন নিতে পারেন, নেওয়া উচিত। দেশের মানুষ আর হচ্ছে আপনার এই ভোটের অধিকার বলেন, আমরা চাই, আমি যেটি বলছিলাম যে একটু মৌলিক সংস্কার কেন দরকার, যে আমরা আর ওই মানে আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা 2 দিন আগে একটা চমৎকার কথা বলেছেন যে আমরা যেন ওই 16 বছর পর পর বা 15 বছর পর পর যেন আমরা এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের না দাঁড়াতে হয়, আমরা দাঁড়াতে চাই না। হ্যাঁ, যেমন আপনি একটা চমৎকার আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেমন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আপনি যদি 5 বছর পর পর একটি দেশে ফেয়ার ইলেকশন হয় রে যাবে, আমি বিশ্বাস করি যে ফ্যাসিজমের যে অনেক কিছু আর থাকবে না, তখন সেই সুযোগ থাকে না তখন কিন্তু মানে হ্যাঁ অন্তত এটা হোক, 5 বছর পর পর আমরা দেশে একটা ফেয়ার ইলেকশন দেখতে চাই। মাছের রাজা ইলিশ, মানে আলোচনাটা কেন করছি যে প্রসঙ্গ উঠেছে যে ইলিশের দাম নির্ধারণ করে দিবে, ইলিশের বাড়ি চাঁদপুর, চাঁদপুর থেকে দাম নির্ধারণ করে দেওয়া হয় ইলিশের। কেন দাম নির্ধারণ করা হবে? যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলে ইলিশ খাওয়া এখন হচ্ছে একেবারে, কেউ ইলিশ যদি কেউ রান্না মানে কারো বাড়িতে আসে তাহলে ওটা বিরাট একটা ব্যাপার হয়ে যায়। তো সেইটা সাধারণের কাছে যেন ইলিশ যায় সেই ব্যবস্থাটার জন্য দাম নির্ধারণ করে, এটা কি আসলে কোনো প্রক্রিয়া হতে পারে? আমি ব্যক্তিগতভাবে এটাকে সাপোর্ট করি। হ্যাঁ, কারণ আমি বলি 1 কেজি ওজনের একটা ইলিশ আপনি জানেন 2000 টাকা কেজি। আমার এটা যে ইলিশ কিন্তু প্রাকৃতিকভাবে উৎপাদন হচ্ছে, ইলিশ তো আর হচ্ছে আপনার চিংড়ি মাছের মতো আপনি হচ্ছে চাষ করছেন না, মানে এর জন্য খৈল ভুসি অমুক তমুক এগুলো তো লাগে না। হ্যাঁ, ইলিশ ধরতে গিয়ে আপনার হয়তো ডেফিনেটলি খরচ আছে, ইলিশ যারা ধরছেন জেলেরা, কিন্তু 1 কেজি ইলিশ 2000 টাকা হবে, এটা ডেফিনেটলি আমি রিপোর্টে দেখছিলাম যে যারা ইলিশ ধরছেন তারা কতটুকু দাম পাচ্ছেন এটা জানি না, কিন্তু এক ধরনের সিন্ডিকেট আছে, মানে আপনার আড়তদার থেকে শুরু করে যিনি ওই যে বড় নৌকার যিনি মালিক উনি কিন্তু একজন ব্যবসায়ী, এই তাদের মধ্যে এক ধরনের সিন্ডিকেট। এবং শুরুতেই কিন্তু আপনার যেখানে ইলিশ ধরা হচ্ছে এই আপনার চাঁদপুরে, ওখানেও কিন্তু ইলিশের দাম অনেক। আপনাকে একটু থামিয়ে দিয়ে বলি, আমরা আলোচনাটা করব, কিন্তু এই যে আপনি যারা আহরণ করছে তারা দাম পাচ্ছে না, এইটা কিন্তু শুধু ইলিশের বেলা না, শাক সবজি মাছ মাংস সবকিছু মিলে আপনি দেখবেন যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে চাষি যে সবজিটি বা যে পণ্যটি উৎপাদন করে তিনি যে দামটি পান, আমরা ঢাকায় আস্তে আস্তে আমরা যে দামে কিনি তার সিকি ভাগও তিনি পান না। তাহলে এই যে মধ্যস্বত্ব ভোগীর একটা ব্যাপার দাঁড়িয়ে গেল, সেটা তো ইলিশের মধ্যেও তো বিদ্যমান। হ্যাঁ, ইলিশের মধ্যে বিদ্যমান তো আছেই। তবে আপনি সবজির কথা বলছিলেন, এটা হয় কি আমাদের দেশে যে সাপ্লাই চেইন, অর্থনীতির ভাষায় যেটি বলে যে সরবরাহ কাঠামো, এই জায়গাগুলো তো অনেক জটিলতা রয়ে গেছে। সরবরাহ কাঠামো আপনি জানেন যে রাস্তায় কিন্তু অনেক সময় আমার বাড়ি যেহেতু যশোরে, আমরা যখন রাতের বেলায় কখনো ঢাকাতে আসি আমি দেখেছি যে প্রতিটা ট্র্যাককে আটকানো হচ্ছে, এই যে যাত্রাবাড়ির ওই পাশেই। এই যে মনে করেন যে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে স্মুথলি একটা সাপ্লাই চেইনকে মেনটেন করা, সেইটা আমরা এখনো করতে পারি নাই। তবে ইলিশের কথাটা আরেকটু বলি, ইলিশ কিন্তু চাঁদপুরেও ইলিশের দাম অনেক বেশি, তাই না? হ্যাঁ, চাঁদপুরে ইলিশ আমি বলবো যে যেমন আগে অনেকের এরকম ধারণা ছিল চলো চাঁদপুরে যাই, ওখান থেকে কম দামে ইলিশ কিনবো। না, ইলিশের চাঁদপুরেও অনেক দাম বেশি। আমি প্রতি বছরই কিছু ইলিশ চাঁদপুর থেকে আনানোর চেষ্টা করি, ওখানেও দাম অনেক বেশি। বিষয়টা হচ্ছে যে ইলিশের যেহেতু প্রাকৃতিকভাবে ইলিশ তৈরি হচ্ছে এবং সরকারও কিন্তু ওই অবজারভেশন দিয়েছে, মানে উৎপাদন হচ্ছে, তাহলে ইলিশের দামটা একবারে 2000 টাকা কেন হবে, 1 কেজি হবে কেন? এই জায়গায় আসলে দামটা নির্ধারণ করার দরকার। দাম নির্ধারণ করে দিলেন, কে মানবে? সেটাই বড় প্রশ্ন, সেটা তো মানে না, সেটা মানে এরকম অনেক দাম বিভিন্ন জায়গায়, এবং সেটা যদি না মানে সেটা কিন্তু আমি বলবো সরকারের ব্যর্থতা। আপনি সেটাকে মনিটরিং করেন, আপনি কারণ বাজারে যখন ইলিশ বিক্রি হবে বা আরেক জায়গায় বিক্রি হবে আপনি সেটা মনিটরিং করেন, সেটা না হলে সেটা সরকারের ব্যর্থতা। আপনি একটা দাম নির্ধারণ করে দিয়ে যদি সেই দামে বিক্রি না করতে পারেন সেটা তো সরকারেরই ব্যর্থতা। আচ্ছা রাশিদুল্লাহ, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন যে আস্তে 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 দেশে নির্বাচনী একটা আবহ তৈরি হচ্ছে, এবং নির্বাচনী আবহে যে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের তরুণদেরকেই আবার আমরা একটু মানে খুব ব্যস্ত করে তুলছি, এবং এটা সত্যই যে নির্বাচন মানে উৎসব, একটা উৎসব কার্য হবে। কিন্তু প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে যে তরুণরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার ব্যাপারে তাদের তৎপর হয়ে থাকার কথা, ডাকসু নির্বাচনের একটা খবর জানা যাচ্ছে যদি হয়ে যায় ভালো, আর অন্য জায়গায় তো নির্বাচনের কোনো খবর নেই। কিন্তু এই যে শিক্ষার্থীরা, আমি জানি না কে কিভাবে নেবেন, মানে আন্দোলন মিছিল মিটিং বিক্ষোভ করবার ক্ষেত্রে তরুণদের যে আগ্রহ,
সেই জায়গায় পঠন পাঠন পড়াশোনা এবং ওই জায়গাগুলোতে যেন আগ্রহটা কমে যাচ্ছে, এটা তো একটা ভবিষ্যতের জন্য শঙ্কা না? না, ডেফিনেটলি শঙ্কা। কারণ হচ্ছে আমরা সবসময় বলি যে দক্ষ মানব সম্পদ, এইটা যদি আমরা তরুণরা সেই দক্ষ মানব সম্পদে তৈরি না হয়, তাহলে তো আমরা যে অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখি, বা আপনি জানেন যে 2026 সালে কিন্তু বাংলাদেশ যে এলডিসি গ্র্যাজুয়েশন, তার মানে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উত্তরণ করব। যখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করে আমরা একটা পর্যায়ে যাব, তখন কিন্তু আমাদের সামনে নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হবে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার প্রধানতম শর্ত হচ্ছে আমাদের এখানে দক্ষ মানব সম্পদ লাগবে। তো সেইটা যদি আমরা না হয়, তো এটা তো আর আপনি যদি অর্থনৈতিকভাবে উন্নয়ন না করতে পারেন, আসলে রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, কোনো কিছু ঠিক রাখা সম্ভব না। আমাদের দেশে যদি সবাই বেকারের সংখ্যা না থাকতো, আমরা যদি শতভাগ মানুষকে কর্মসংস্থান তৈরি করতে পারতাম, তাহলে দেখবেন এই যে আমরা ক্যাওয়াস দেখি, এগুলো তো থাকতো, অনেক কিছু কমে যেত। জি ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সুন্দর স্বপ্ন, সুন্দর ভবিষ্যৎ নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম। আমাদের মেয়েরা ফুটবলে একটা অবিস্মরণীয় সাফল্য দেখালো, ছেলেরা ফুটবলে দেখা ক্রিকেট আবার জেগে উঠুক, দেশটা আরও ভালো থাকুক, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।